ওয়েলকাম ফ্রেন্ডস, আমার একেএম থিঙ্কিং ফর ইউ চ্যানেলে সবাইকে স্বাগত। বিগত 3টি আলোচনায় আমার বিষয়বস্তু ছিল ক্লজ ইন ইংলিশ গ্রামার। ক্লজের ওপর আমার পূর্ববর্তী ভিডিও 3টির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমাদের দেখা হয়ে না থাকলে দেখে নিতে পারবে। ঠিক পূর্ববর্তী ভিডিওটিতে আমি অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আলোচনা করেছি। আজকের বিষয়বস্তুও সেই অ্যাডজেক্টিভ ক্লজ। তবে আজ মোর অ্যাবাউট অ্যাডজেক্টিভ ক্লজ শীর্ষক আলোচনায় অ্যাডজেক্টিভ ক্লজের ওপর আরও নতুন কিছু তথ্য দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তোমাদের অবশ্যই কাজে আসবে। ওয়েলকাম ব্যাক এগেন। আলোচনার শুরুতে পূর্বপাঠের পুনরাবৃত্তি করতেই হয়। ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস কনসিস্টিং অফ a subject and a verb. Generally, clauses are of two types: independent clause and dependent clause. Independent clause, also called principal clause or main clause, it expresses a complete thought and can stand alone. But dependent clause or subordinate clause cannot express a complete thought and always depends on the principal clause. Clause কয়েকটি শব্দ সমষ্টি, যার মধ্যে একটি সাবজেক্ট ও একটি ভার্ব থাকবেই। ক্লজ সাধারণত দু প্রকার: ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ও ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এবং স্বাধীনভাবে থাকতে পারে। ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না এবং প্রিন্সিপাল ক্লজের ওপর কোনো না কোনোভাবে নির্ভর করে। সুতরাং একটি বাক্যে একটি সাবঅর্ডিনেট ক্লজ আছে মানে সেখানে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবেই। কোনো বাক্যে যতগুলি ভার্ব থাকে সেই বাক্যে ঠিক ততগুলো ক্লজ থাকবেই এবং তাদের মধ্যে কমপক্ষে একটি প্রিন্সিপাল ক্লজ থাকতেই হবে। আমাদের আলোচ্য বিষয় অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ is a type of dependent clause. Its function is to describe or modify a noun or a pronoun in the sentence, thus acts as an adjective. Adjective clause এক প্রকার ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। এই ক্লজ বাক্যে উপস্থিত কোনো নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে বা বিশেষিত করে, অর্থাৎ একটি অ্যাডজেক্টিভের মতো কাজ করে। An adjective clause gives additional information about the noun or pronoun it modifies. Adjective clause বাক্যে যে নাউন বা প্রোনাউনটিকে বিশেষিত করে তার উপর কিছু অতিরিক্ত তথ্য দেয়। Sometimes the information included in the adjective clause is very important to the meaning of the sentence, and sometimes it is not. According to these characteristics, adjective clause is of two types: restrictive or essential adjective clause, non-restrictive or non-essential adjective clause. প্রথমে রেস্ট্রিকটিভ বা এসেনশিয়াল অ্যাডজেক্টিভ ক্লজ কি দেখে নিই। দ্য অ্যাডজেক্টিভ ক্লজ দ্যাট অফার্স essential information about the noun or pronoun it modifies is called restrictive or essential adjective clause. This clause is needed to complete the thought of the sentence. On the other words, this clause specifically defines
or restricts the noun or pronoun it modifies. Adjective clause যে নাউনটিকে বিশেষিত করে তার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করলে তাকে রেস্ট্রিকটিভ বা এসেনশিয়াল অ্যাডজেক্টিভ ক্লজ বলে। বাক্যটির অর্থ সম্পূর্ণভাবে ব্যক্ত করতে এই ক্লজটির প্রয়োজন হয়। অন্যভাবে বলতে হয়, এই ক্লজটি নাউন বা বিশেষ্য পদটিকে সীমাবদ্ধ করে, অর্থাৎ নির্দিষ্টভাবে বর্ণনা করে। ফলে এই ক্লজটি ব্যতীত বাক্যটির অর্থ ভিন্ন হয়ে যায়। কয়েকটি উদাহরণ দিলে বিষয়টি সহজ হবে। ক্লিন দ্য রুম দ্যাট ইউ সিলেক্টেড ফর দ্য মিটিং। যে ঘরটি মিটিংয়ের জন্য নির্বাচিত করেছিলে সেই ঘরটি পরিষ্কার করো। বাক্যে রুম নাউনটিকে বিশেষিত করছে দ্যাট ইউ সিলেক্টেড ফর দ্য মিটিং এই ক্লজটি, যেটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ, যার মাধ্যমে বক্তা একটি নির্দিষ্ট ঘরকে পরিষ্কার করতে বলছেন। ঘরটি এখানে সীমাবদ্ধ, অর্থাৎ বিশেষ একটি ঘর যেটা মিটিংয়ের জন্য নির্বাচিত। ক্লজটি ব্যতীত বাক্যটির অর্থ কিন্তু ভিন্ন। এই ধরনের ক্লজকে রেস্ট্রিকটিভ বা এসেনশিয়াল অ্যাডজেক্টিভ ক্লজ বলে। এমন আরেকটি উদাহরণ, স্টুডেন্টস হু ওয়্যার অ্যাবসেন্ট ইয়েস্টারডে স্ট্যান্ড আপ। ছাত্রছাত্রীরা যারা গতকাল অনুপস্থিত ছিলে উঠে দাঁড়াও। এক্ষেত্রেও দেখো, হু ওয়্যার অ্যাবসেন্ট ইয়েস্টারডে এই অ্যাডজেক্টিভ ক্লজটি স্টুডেন্টস নাউনটিকে এমনভাবে বর্ণনা করছে যাতে বোঝা যাচ্ছে যে বক্তা ক্লাসের সকল ছাত্রকে উঠে দাঁড়াতে বলেননি। উঠে দাঁড়াতে বলেছেন সীমাবদ্ধ বা মুষ্টিমেয় কিছু ছাত্রদের যারা গতকাল অনুপস্থিত ছিল। সুতরাং এই অ্যাডজেক্টিভ ক্লজটি একটি গুরুত্বপূর্ণ তথ্য পরিবেশন করছে, যেটা ব্যতীত বাক্যটির অর্থ ভিন্ন থেকে যায়, অর্থাৎ সকল ছাত্রকেই নির্দেশ দেওয়া হয়ে যায়। এমন কিছু উদাহরণ দেখো। আই ডু নট নো দ্য বয় হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড। আমি সেই ছেলেটিকে চিনি না যে তোমার সবচেয়ে প্রিয় বন্ধু। পিপল হু ক্যান লিড এ রুটিন লাইফ লিভ হ্যাপিলি ফর লং। লোকেরা যারা নিয়মমাফিক জীবনযাপন করে তারা দীর্ঘদিন সুখে থাকে। আই স্টিল হ্যাভ দ্য ওয়াচ হুইচ মাই ফাদার হ্যাড গিভেন মি। আমার বাবা আমাকে যে ঘড়িটি দিয়েছিলেন সেটি এখনও আমার কাছে আছে। আই নো দ্য রিজন হোয়াই দ্য চাইল্ড ইজ ক্রাইং। বাচ্চাটি কেন কাঁদছে তার কারণ আমি জানি। ওপরের সেন্টেন্সগুলিতে অ্যাডজেক্টিভ ক্লজগুলি ভিন্ন রঙে চিহ্নিত আছে। সেন্টেন্সগুলি পড়লে বুঝতে পারবে প্রতিটি অ্যাডজেক্টিভ ক্লজ পূর্ববর্তী নাউনগুলিকে নির্দিষ্ট করে বর্ণনা করছে। ফলে অ্যাডজেক্টিভ ক্লজগুলি ছাড়া বাক্যগুলির অর্থ বা ভাব ভিন্ন হয়ে যায়। অর্থাৎ সঠিক অর্থ বা ভাব প্রকাশ করার জন্য এই অ্যাডজেক্টিভ ক্লজগুলি অপরিহার্য। এইগুলি সবই রেস্ট্রিকটিভ বা এসেনশিয়াল অ্যাডজেক্টিভ ক্লজ। অনেক সময় আমরা ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজও বলে থাকি। দ্বিতীয় প্রকার অ্যাডজেক্টিভ ক্লজটি হল নন রেস্ট্রিকটিভ অর নন এসেনশিয়াল অ্যাডজেক্টিভ ক্লজ। This adjective clause simply gives extra information about the noun or pronoun it modifies, and without this clause, no one find any difficulty to understand speaker's intent. Adjective clause of this type is called non-restrictive
or non-essential adjective clause. খুব সহজ কথায় এই প্রকার অ্যাডজেক্টিভ ক্লজ যে নাউনটিকে সে বিশেষিত করে তার সম্পর্কে কেবল অতিরিক্ত কিছু তথ্য দেয়। এই অ্যাডজেক্টিভ ক্লজটি ছাড়াও বক্তার উদ্দেশ্য বুঝতে কারো কোনো অসুবিধা হয় না। এই প্রকার অ্যাডজেক্টিভ ক্লজকে নন রেস্ট্রিকটিভ বা নন এসেনশিয়াল অ্যাডজেক্টিভ ক্লজ বলে। অনেক সময় আমরা নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজও বলে থাকি। উদাহরণের মাধ্যমে বিষয়টি একেবারে পরিষ্কার করে নিই। গুয়াভা হুইচ উই অফেন ডিসলাইক ইজ ভেরি নিউট্রিশিয়াস। পেয়ারা যা আমরা প্রায়শই অপছন্দ করি তা খুব পুষ্টিকর। বাক্যটিতে হুইচ উই অফেন ডিসলাইক ক্লজটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ ক্লজটি গুয়াভা নাউনটির বর্ণনা দিচ্ছে বা নাউনটি সম্বন্ধে অতিরিক্ত কিছু তথ্য দিচ্ছে। বাক্যটি পড়লে বোঝা যায় যে বক্তার মূল উদ্দেশ্য বা বক্তব্যটি হল গুয়াভা ইজ ভেরি নিউট্রিশিয়াস। আর হুইচ উই অফেন ডিসলাইক এই অ্যাডজেক্টিভ ক্লজটি কেবল বাক্যটির ভাব বা অর্থটি আকর্ষণীয় করার উদ্দেশ্যে অতিরিক্ত কিছু তথ্য দিচ্ছে, যেটা ছাড়াই বক্তার উদ্দেশ্য বুঝতে কোনো অসুবিধা হয় না। সুতরাং বাক্যে ব্যবহৃত এই অ্যাডজেক্টিভ ক্লজটিকে আমরা নন রেস্ট্রিকটিভ বা নন এসেনশিয়াল অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। এমনই আরেকটি উদাহরণ দেখি। রমেশ হু ইজ দ্য স্টুডেন্ট অফ আওয়ার স্কুল উইন্স দ্য কুইজ কম্পিটিশন। আমাদের স্কুলের ছাত্র রমেশ কুইজ প্রতিযোগিতায় জিতেছে। একই রকমভাবে এই বাক্যে হু ইজ দ্য স্টুডেন্ট অফ আওয়ার স্কুল একটি অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লজটি রমেশ নাউনটি সম্পর্কে অতিরিক্ত কিছু তথ্য দিচ্ছে। এখানে বক্তার প্রধান উদ্দেশ্য এটা জানানো যে রমেশ উইন্স দ্য কুইজ কম্পিটিশন এবং সেজন্য অ্যাডজেক্টিভ ক্লজটির বিশেষ প্রয়োজন নেই। তাই এই সাবঅর্ডিনেট ক্লজটিও নন রেস্ট্রিকটিভ বা নন এসেনশিয়াল অ্যাডজেক্টিভ ক্লজ। এমন আরও কিছু উদাহরণ দেখি। লাস্ট ইয়ার উই ভিজিটেড আগ্রা হুইচ ইজ এ ফেমাস হিস্টোরিক্যাল প্লেস। গত বছর আমরা একটি বিখ্যাত ঐতিহাসিক স্থান আগ্রায় গিয়েছিলাম। দ্য ইলিয়ট পার্ক হুইচ উই ভিজিটেড ইয়েস্টারডে ইজ ভেরি বিউটিফুল। ইলিয়ট পার্কটি যেখানে আমরা গতকাল গিয়েছিলাম খুব সুন্দর। আই ডু নট নো রাহুল হুজ ব্যাগ ইজ স্টোলেন। যার ব্যাগ চুরি গেছে সেই রাহুলকে আমি চিনি না। মাই নিউ ওয়াচ হুইচ কস্টস 1200 rupees ইজ ব্রোকেন ইন দ্য অ্যাক্সিডেন্ট। আমার নতুন ঘড়িটি যার দাম 1200 টাকা দুর্ঘটনায় ভেঙে গেছে। ওপরের উদাহরণগুলিতে অ্যাডজেক্টিভ ক্লজগুলি ভিন্ন রঙে চিহ্নিত করা আছে। ক্লজগুলি পূর্ববর্তী নাউনটিকে বর্ণনা করছে, কিন্তু ক্লজগুলির অনুপস্থিতিতেও বাক্যগুলির মূল ভাবের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ প্রতিটি বাক্যে প্রতিটি অ্যাডজেক্টিভ ক্লজ শুধুমাত্র অতিরিক্ত কিছু তথ্য দিচ্ছে। এই ধরনের অ্যাডজেক্টিভ ক্লজকে নন রেস্ট্রিকটিভ বা নন এসেনশিয়াল অ্যাডজেক্টিভ ক্লজ বলে। তাহলে দু ধরনের অ্যাডজেক্টিভ ক্লজ সম্বন্ধে ধারণা হলো তো? এখন এই ধারণাটি আরও সুস্পষ্ট করতে উভয় প্রকার অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে আরও উদাহরণের মাধ্যমে তুলনা করি। এসেনশিয়াল অ্যাডজেক্টিভ ক্লজ এবং নন এসেনশিয়াল অ্যাডজেক্টিভ ক্লজ। Fruits that people often dislike
আর ভেরি নিউট্রিশিয়াস। অনেক ফল যা লোকে প্রায়শই অপছন্দ করে তা খুবই পুষ্টিকর হয়। ফ্রুটস কোনো নির্দিষ্ট ফল নয়, কমন নাউন এর মতো ব্যবহৃত। বক্তা কিন্তু সব ফলকে বোঝাতে চাননি, বক্তা বোঝাতে চেয়েছেন কিছু ফল যা লোকে অনেক সময় অপছন্দ করে কিন্তু সেগুলিও খুব পুষ্টিকর হয়। এক্ষেত্রে অ্যাডজেক্টিভ ক্লজটি এসেনশিয়াল অ্যাডজেক্টিভ ক্লজ। গুয়াভা, হুইচ পিপল অফেন ডিসলাইক, ইজ ভেরি নিউট্রিশিয়াস। পেয়ারা, যা লোকে প্রায়শই অপছন্দ করে, খুবই পুষ্টিকর। এই বাক্যটিতে গুয়াভা অর্থাৎ পেয়ারা একটি নির্দিষ্ট ফলের নাম। বক্তার মূল বক্তব্যটি হল গুয়াভা ইজ ভেরি নিউট্রিশিয়াস। এই বাক্যটিতে কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজটি নন এসেনশিয়াল অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে বলতে পারি প্রপার নাউনের পরের অ্যাডজেক্টিভ ক্লজটি নন এসেনশিয়াল অ্যাডজেক্টিভ ক্লজ হয়। এমন কিছু আরও উদাহরণ: দ্য বুক দ্যাট রমেশ বট ইয়েস্টারডে ওয়াজ এ গিফট ফর রহিম। রমেশ bought a storybook that was a gift for Rohim. Students who are sitting in the first row come with me. Or the student whom I like most has stood first. The watch that you gift me is very costly. My new watch that costs 1200 rupees is broken. উদাহরণগুলিতে অ্যাডজেক্টিভ ক্লজগুলি ভিন্ন রঙে চিহ্নিত আছে, আর দুই প্রকার অ্যাডজেক্টিভ ক্লজগুলি ভিন্ন দুইটি পংক্তিতে দেখানো আছে। আশা করি কোনো বিভ্রান্তির স্থান নেই। এখন আরও কিছু তথ্য তোমাদের দেব। Non-essential or non-restrictive adjective clauses are separated from the main clause or they need commas around them. Non-essential বা non-restrictive adjective clause মেন ক্লজ থেকে আলাদা থাকে, অর্থাৎ এই প্রকার ক্লজ কমা দিয়ে পৃথক রাখা হয়। বিপরীতপক্ষে essential or restrictive adjective clauses are not separated from rest of the sentence by commas. Essential বা restrictive adjective clause কিন্তু সেন্টেন্সের বাকি অংশ থেকে কমা দিয়ে আলাদা করা হয় না। Sometimes the relative pronoun of an adjective clause is understood, or we can omit the relative pronoun in the sentence. কখনো কখনো আমরা দেখি কোনো বাক্যে অ্যাডজেক্টিভ ক্লজের রিলেটিভ প্রোনাউনটি উচ্চ থাকে, অর্থাৎ বাক্যে রিলেটিভ প্রোনাউনটিকে আমাদের বুঝে নিতে হয়। যেমন ধরো, মিসেস রমা চৌধুরী ওয়াজ দ্য বেস্ট টিচার আই হ্যাভ এভার সিন। মিসেস রমা চৌধুরী ছিলেন আমার দেখা সেরা শিক্ষিকা। এই বাক্যে দ্যাট আই হ্যাভ এভার সিন অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। এই বাক্যে দ্যাট রিলেটিভ প্রোনাউনটি উচ্চ আছে। বাক্যে রিলেটিভ প্রোনাউনটিকে আমাদের বুঝে নিতে হয়। এমন আরও কিছু উদাহরণ: দ্যাট ইজ দ্য প্লেস আই ভিজিটেড মেনি টাইমস। ওইটা সেই স্থান যেখানে আমি অনেকবার গেছি। এই বাক্যে দ্যাট আই ভিজিটেড মেনি টাইমস অ্যাডজেক্টিভ ক্লজ। বাক্যে দ্যাট রিলেটিভ প্রোনাউনটি উচ্চ আছে। দ্য শো উই ওয়াচড লাস্ট ইভিনিং ওয়াজ ইউনিক। গত সন্ধ্যায় আমরা যে অনুষ্ঠানটি দেখেছিলাম সেটা ছিল অনন্য। এই বাক্যটিতে
হুইচ উই ওয়াচড লাস্ট ইভিনিং, অ্যাডজেক্টিভ ক্লজ, এবং এখানে হুইচ রিলেটিভ প্রোনাউনটি উহ্য আছে। আবার দেখো, হ্যাভ ইউ সিন দ্য বুক আই কেপ্ট অন দ্য টেবল, যে বইটি আমি টেবিলে রেখেছিলাম সেটা কি দেখেছো? এই বাক্যে হুইচ আই কেপ্ট অন দ্য টেবল অ্যাডজেক্টিভ ক্লজ, আর এখানেও হুইচ রিলেটিভ প্রোনাউনটি উহ্য আছে। ওপরের উদাহরণগুলিতে প্রতিটি ইংরাজি সেন্টেন্সই কিন্তু শুদ্ধ। দ্য রিলেটিভ প্রোনাউন ক্যান অনলি বি omitted when it is the object of the adjective clause, or in other words, when it has the subject of that clause. রিলেটিভ প্রোনাউনকে কেবলমাত্র তখনই বাদ দেওয়া বা উহ্য রাখা যায় যখন তা অ্যাডজেক্টিভ ক্লজে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, বা অন্য কথায় সেই ক্লজটিতে রিলেটিভ প্রোনাউনটির একটি সাবজেক্ট থাকে। বিপরীতপক্ষে দ্য রিলেটিভ প্রোনাউন ক্যানট বি omitted when it is the subject of the adjective clause, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনটি যখন অ্যাডজেক্টিভ ক্লজটিতে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে বাদ দেওয়া বা উহ্য রাখা যায় না। দ্য চিফ গেস্ট দ্যাট ওয়াজ প্রেজেন্ট ইয়েস্টারডে ইজ এ ভেরি ওয়াইজ ম্যান, গতকাল যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি অত্যন্ত জ্ঞানী মানুষ। এই বাক্যে দ্যাট ওয়াজ প্রেজেন্ট ইয়েস্টারডে অ্যাডজেক্টিভ ক্লজটিতে দ্যাট রিলেটিভ প্রোনাউনটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন দ্যাটকে উহ্য রাখা যায় না। কিন্তু যদি সেন্টেন্সটি এমন হয়, দ্য চিফ গেস্ট দ্যাট ইউ হ্যাভ সিলেক্টেড ফর দ্য মিটিং ইজ এ ভেরি ওয়াইজ ম্যান, সভার জন্য তোমরা যে প্রধান অতিথিকে নির্বাচন করেছ তিনি অতীব জ্ঞানী মানুষ। এই বাক্যে দেখো, দ্যাট ইউ হ্যাভ সিলেক্টেড ফর দ্য মিটিং অ্যাডজেক্টিভ ক্লজটিতে দ্যাট রিলেটিভ প্রোনাউনটি অবজেক্ট, আর তার সাবজেক্ট হল ইউ এবং ভার্ব সিলেক্ট। দ্য চিফ গেস্ট ইউ হ্যাভ সিলেক্টেড ফর দ্য মিটিং ইজ এ ভেরি ওয়াইজ ম্যান। এক্ষেত্রে আমরা রিলেটিভ প্রোনাউনটিকে উহ্য রাখতে পারি। আমরা তাহলে জেনে গেলাম অ্যাডজেক্টিভ ক্লজে রিলেটিভ প্রোনাউনটিকে উহ্য রেখেও শুদ্ধ সেন্টেন্স লেখা যায়। আমরা অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আলোচনার শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এরপর অ্যাডজেক্টিভ ক্লজের বিশেষ কিছু ব্যবহার উল্লেখ করেই আজকের আলোচনা শেষ করব। এই বিশেষ ব্যবহারের প্রথমটি ইউজ অফ রিলেটিভ প্রোনাউন উইথ প্রিপোজিশন এবং দ্বিতীয়টি ইউজ অফ রিলেটিভ প্রোনাউন উইথ কোয়ান্টিফায়ার। দ্য প্রিপোজিশন ক্যান কাম অ্যাট দ্য বিগিনিং অফ দ্য অ্যাডজেক্টিভ ক্লজ। অনেক ক্ষেত্রে অ্যাডজেক্টিভ ক্লজ প্রিপোজিশন নিয়েও শুরু হতে পারে। যেমন ধরো, আই হ্যাভ এ সিস্টার ফ্রম হুম আই হ্যাভ বরোড সাম মানি, আমার এক বোন আছে যার থেকে আমি কিছু টাকা ধার নিয়েছি। এই বাক্যে ফ্রম হুম আই হ্যাভ বরোড সাম মানি এই অ্যাডজেক্টিভ ক্লজটি ফ্রম প্রিপোজিশন নিয়ে শুরু হয়েছে এবং প্রিপোজিশনটি হুম রিলেটিভ প্রোনাউনটির পূর্বে বসেছে। এমন আরও উদাহরণ, হ্যাভ ইউ এ নাইফ উইথ হুইচ আই ক্যান কাট দিজ ফ্রুটস, তোমার কাছে কি একটি ছুরি আছে যেটা দিয়ে আমি এই ফলগুলি কাটতে পারি?
This is the school in which I want to admit my son. এটি সেই স্কুল যেখানে আমি আমার ছেলেকে ভর্তি করতে চাই। These are the students with whom I spent a lot every day. এরাই সেই ছাত্ররা যাদের সঙ্গে আমি প্রতিদিন অনেকটা সময় কাটাই। ওপরের তিনটি বাক্যে অ্যাডজেক্টিভ ক্লজগুলি ভিন্ন রঙে চিহ্নিত আছে এবং প্রতিটি অ্যাডজেক্টিভ ক্লজ এক একটি প্রিপোজিশন নিয়ে শুরু হয়েছে আর প্রিপোজিশনগুলি রিলেটিভ প্রোনাউনের পূর্বে বসেছে। এবার দেখো, when relative pronoun that is used, the preposition comes at the end. ব্যতিক্রম হলো that relative pronoun থাকলে প্রিপোজিশনটি অ্যাডজেক্টিভ ক্লজের শেষে বসে। তাহলে কয়েকটা উদাহরণ দেখে নিই। Have you a knife that I can cut these fruits with? তোমার কাছে কি একটি ছুরি আছে যেটা দিয়ে আমি এই ফলগুলি কাটতে পারি? Do you know the boy that she is talking to? তুমি কি ছেলেটিকে চেনো যার সঙ্গে সে কথা বলছে? ওপরের দুইটি উদাহরণে অ্যাডজেক্টিভ ক্লজ দুইটি ভিন্ন রঙে চিহ্নিত আছে এবং ক্লজ দুইটি দ্যাট রিলেটিভ প্রোনাউন নিয়েই শুরু হয়েছে, কিন্তু এখানে প্রিপোজিশনটি ক্লজটির শেষে বসেছে। এরপর আসি ইউজ অফ রিলেটিভ প্রোনাউন উইথ কোয়ান্টিফায়ার। উই অফেন ইউজ quantifier or number with the relative pronoun in adjective clause also. অনেক ক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ ক্লজের রিলেটিভ প্রোনাউনটির সঙ্গে কোয়ান্টিফায়ার বা নাম্বারও ব্যবহার করি। এমনই কিছু ব্যবহার উল্লেখ করছি। I have 3 friends, one of whom joined in the army. আমার 3 জন বন্ধুর মধ্যে একজন সেনাবাহিনীতে যোগ দিয়েছে। বাক্যটিতে one of whom joined in the army হলো অ্যাডজেক্টিভ ক্লজ এবং ক্লজটি নাম্বার ও রিলেটিভ প্রোনাউন নিয়ে শুরু হয়েছে। এমন আরও কিছু উদাহরণ। রমেশ হ্যাজ 2 sisters, both of whom are married. রমেশের 2টি বোন আছে যারা দুজনেই বিবাহিত। I was invited to some programs, none of which I attended. আমি কিছু অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলাম যাদের কোনোটিতেই আমি যোগ দিইনি। I had several plans, lots of which are not yet fulfilled. আমার বেশ কতগুলি পরিকল্পনা ছিল যাদের বেশিরভাগই এখনো পরিপূর্ণ হয়নি। ওপরের উদাহরণগুলিতে অ্যাডজেক্টিভ ক্লজগুলি ভিন্ন রঙে চিহ্নিত আছে আর রিলেটিভ প্রোনাউনের সঙ্গে বিভিন্ন কোয়ান্টিফায়ারগুলি বোঝার সুবিধার্থে আলাদাভাবে দেখালাম। এছাড়াও আরও বিশেষ কিছু ব্যবহার উল্লেখ না করলে আজকের আলোচনাটি অসম্পূর্ণ থেকে যায়। তাহলে পরবর্তী উদাহরণগুলি দেখো। In our club, we have started sporting events, examples of which are table tennis, badminton, yoga, etc. আমাদের ক্লাবে আমরা খেলাধুলার ইভেন্ট শুরু করেছি, যেগুলি হল টেবিল টেনিস, ব্যাডমিন্টন, যোগা প্রভৃতি। চিহ্নিত শব্দ সমষ্টি লক্ষ্য করো। Mumbai is famous for many skyscrapers, the tallest of which is the world one. মুম্বাই অনেক আকাশচুম্বী ভবনের জন্য বিখ্যাত, যাদের মধ্যে ওয়ার্ল্ড ওয়ান সবচেয়ে বেশি লম্বা। In India, we have many cenotaphs, the most wonderful of which is the Taj Mahal. ভারতে অনেক
স্মৃতিসৌধ আছে, যাদের মধ্যে সবচেয়ে বিস্ময়কর হল তাজমহল। তাহলে আমরা দেখলাম এক্সাম্পলস অফ হুইচ, দ্য টলেস্ট অফ হুইচ, দ্য মোস্ট ওয়ান্ডারফুল অফ হুইচ, এগুলিও সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে পরপর 2টি ভিডিওতে আমি বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। পূর্ববর্তী ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, না দেখে থাকলে দেখে নিও। অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে এই 2টি ভিডিওতে উদাহরণসহ সম্পূর্ণ বিষয়টির ওপর সকল তথ্য দেওয়া আছে। আশা করি ভিডিও 2টি তোমাদের ধারণাকে সুস্পষ্ট করতে সাহায্য করবে। আজ তাহলে এখানেই আলোচনা শেষ করছি। আবার অন্য বিষয় নিয়ে তোমাদের কাছে ফিরে আসব। বাই নাও।